ওয়েলকাম স্টুডেন্টস, লাইফ সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে প্রথমে সকলকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 9 এর লাইফ সায়েন্সের 4th চ্যাপ্টার বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার বা জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো অ্যান্টিজেন্স এবং অ্যান্টিবডি। গত পর্বে আমরা এই চ্যাপ্টার থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল কি ইমিউনোলজির বেসিক কনসেপ্ট বা ইমিউনিটি বা ইমিউন সিস্টেম সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা লাভ করেছিলাম, যার লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে দেওয়া আছে। আজকের পর্বে আমাদের মূল আলোচ্য বিষয়টি হচ্ছে অ্যান্টিজেন্স এবং অ্যান্টিবডি সম্পর্কে একটি ডিটেলসে ধারণা। এখানে আমরা কি কি জানবো? এখানে আমরা জানবো হোয়াট আর অ্যান্টিজেন্স বা অ্যান্টিজেনের ডেফিনেশন কি, অ্যান্টিজেনের সংজ্ঞা কি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি ডেফিনেশনও জানবো। অ্যান্টিজেন্সের ক্যারেক্টার্স, অ্যান্টিবডি স্ট্রাকচার, অ্যান্টিজেন্সের কি জানবো, এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন প্রকারভেদ মানে কয় ভাগে ভাগ করা হয়, এবং অ্যান্টিবডিরও প্রকারভেদ বা টাইপস অফ অ্যান্টিজেন্স অ্যান্ড অ্যান্টিবডি। তাহলে আমরা বুঝতেই পারছি আজকের পর্বে আমাদের মূলত আলোচনাটি হবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বেসিক কনসেপ্টটা নিয়ে। যেহেতু আমরা ক্লাস 9-এ প্রথম এই ইমিউনোলজি চ্যাপ্টারটি বা অনাক্রম্য তন্ত্র সম্পর্কে জানছি বা পড়ছি, সেই জন্য আমাদের কিন্তু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে বেসিক কনসেপ্টটা সেটা ভালোভাবে বুঝে নিতে হবে। এবং এই কনসেপ্টটা লাভ করবো যখন আমরা, তখন কিন্তু আমরা এটাও বুঝতে পারবো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য বা ডিফারেন্সটা কি। তাহলে বোঝা যাচ্ছে আজকে পর্বে আমাদের কি আলোচনা হচ্ছে। তাহলে প্রথমেই আজকে এটি বলবো সেটি হচ্ছে হোয়াট আর অ্যান্টিজেন্স বা অ্যান্টিজেন্স কাকে বলে, মানে অ্যান্টিজেনের সংজ্ঞাটি কি। গত পর্বে কিন্তু আমরা এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই শব্দ দুটি সম্পর্কে জেনেছিলাম যে ইমিউনোলজি বা অনাক্রম্য তন্ত্রের সঙ্গে এই দুটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। কারণ অ্যান্টিজেন না থাকলে অ্যান্টিবডি তৈরি হবে না, অ্যান্টিবডি তৈরি না হলে অ্যান্টিজেনের উপর কেউ কাজ করতে পারবে না। এবং গত পর্বে আমি সেই সংক্রান্ত একটি ছোট গল্প বলেছিলাম। তাহলে প্রথমেই আজকে চলে আসি হোয়াট আর অ্যান্টিজেন্স বা অ্যান্টিজেন্স কাকে বলে। যে সমস্ত বিজাতীয় বস্তু বা বহিরাগত বস্তু জীবদেহে প্রবেশ করার ফলে জীবদেহের অনাক্রম্য তন্ত্রকে বা ইমিউন সিস্টেমকে উদ্বুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে, তাকেই বলা হচ্ছে অ্যান্টিজেন্স বা অ্যান্টিজেন। এটিকে কখনো কখনো আমরা ইমিউনোজেনও বলি। যত উঁচু ক্লাসে আমরা উঠবো তখন আমরা জানতে পারবো যে অ্যান্টিজেন আর ইমিউনোজেন এখন আমরা এক বললেও এর একটা বেসিক পার্থক্য আছে। যাই হোক, আমি 9-এর সিলেবাসে যেভাবে আছে সেভাবেই আমি ব্যাখ্যাটি করছি। তাহলে অ্যান্টিজেনের এই সংজ্ঞাটিতে বা হোয়াট আর অ্যান্টিজেন, অ্যান্টিজেনের ডেফিনেশনটিতে আমি 3টি কথা বলেছি মূলত। প্রথম কথাটি হচ্ছে বহিরাগত বস্তু জীবদেহে প্রবেশ করলো, প্রবেশের সঙ্গে সঙ্গে কি হলো, রোগ প্রতিরোধ, প্রথমে হচ্ছে অনাক্রম্য তন্ত্রকে উদ্বুদ্ধ করলো এবং তারপরে রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা তাকে কি করলো না, রোগ প্রতিরোধ যে ব্যবস্থাটা তাকে সক্রিয় করে তুললো। এটাই হচ্ছে অ্যান্টিজেনের বেসিক কনসেপ্ট। অ্যান্টিজেনের উদাহরণ কি হবে? ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন দূষিত পদার্থ, পরাগরেণু ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল অ্যান্টিজেনের ডেফিনেশনটি বা অ্যান্টিজেনের সংজ্ঞাটি কি। এরপর আমরা আসবো অ্যান্টিজেনের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্যতে। এই অ্যান্টিজেনের মূলত 3টি বৈশিষ্ট্য আমরা এখানে জানবো, মূলত 3টি, এছাড়াও অনেক বৈশিষ্ট্য আছে। তো সংজ্ঞাটিতে আমি বলেই দিয়েছি প্রথম যে অ্যান্টিজেন হলো একটি বহিরাগত বস্তু বা বিজাতীয় বস্তু। কিন্তু এই বস্তুটি কেমন ধরনের? এটি কি কার্বোহাইড্রেট, প্রোটিন না ফ্যাট? এবার সেটি আমরা জানবো। মূলত অ্যান্টিজেন হলো প্রোটিন জাতীয় উপাদান, তবে শর্করা বা লিপিড জাতীয় কিছু হতে পারে, কিন্তু মূলত অ্যান্টিজেনের যে স্ট্রাকচারটা বা অ্যান্টিজেন যেটা বলছি আমরা সেটা প্রোটিন জাতীয়। তাহলে ফার্স্ট পয়েন্টই হবে প্রোটিন। আমি শুধু প্রোটিন কথাটা এখানে লিখে রাখছি। আমরা জানি প্রোটিনের একক কি? প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যামাইনো অ্যাসিডগুলি কিসের মাধ্যমে? পেপটাইড চেনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন স্ট্রাকচারটি তৈরি করে। অর্থাৎ পলিপেপটাইড চেনের মাধ্যমে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। আমরা এই কথাটি কেন বলছি সেটা কিন্তু একটু পরেই বুঝতে পারবো। তাহলে বলেই দিলাম অ্যান্টিজেন্স হলো, আমি প্রথমে অ্যান্টিজেন্স নিয়ে আলোচনা করছি। অ্যান্টিজেন হলো কি? প্রোটিন জাতীয় উপাদান। সেকেন্ড যে পয়েন্টটি আছে, সেকেন্ড পয়েন্টটি হলো অ্যান্টিজেনের
আণবিক ভর। অ্যান্টিজেনের আণবিক ভর কত হবে? অ্যান্টিজেনের আণবিক ভর হবে 10,000 ডালটন। 10,000 ডালটন। অ্যান্টিজেনের আণবিক ভরটি হবে 10,000 ডালটন। এই ডালটন হলো কিসের একক? ডালটন হচ্ছে এক প্রকার ভরের একক। 2 পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর অ্যান্টিজেনের বৈশিষ্ট্যটা কি হবে? 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটি বলার আগে আমি ছোট্ট করে পাশে কিছু অ্যান্টিজেনের চিত্র এঁকে নিচ্ছি। তাহলে এগুলি হলো বিভিন্ন প্রকার অ্যান্টিজেনের চিত্র। আমি এখানে ছবিটি কেন আঁকলাম? কারণ অ্যান্টিজেনের 3য় নম্বর যে বৈশিষ্ট্যটি, সেই বৈশিষ্ট্যটিকে বোঝানোর জন্য। অ্যান্টিজেনের 3য় বৈশিষ্ট্যটি হলো অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় এপিটোপ। এই কথাটি খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে এপিটোপ কাকে বলে, বা অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তাকে কি বলা হয়। এখানে আমি অ্যান্টিজেনের বিভিন্ন প্রকার চিত্র এঁকেছি। এই অ্যান্টিজেনের বিভিন্ন প্রকার চিত্রের মধ্যে তাহলে এপিটোপটি কোনটি হবে? এপিটোপটি হচ্ছে কোন অংশটি? না, এই অংশটি। এটি হচ্ছে অ্যান্টিজেনের এপিটোপ। এটি একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে হয়ে গেল অ্যান্টিজেনের 3 প্রকার বৈশিষ্ট্য কি কি, 3টে বৈশিষ্ট্য যে বললাম। এরপর আমরা চলে আসবো অ্যান্টিজেনের প্রকারভেদ বা টাইপস অফ অ্যান্টিজেনে। অ্যান্টিজেনের প্রকারভেদ বা টাইপস অফ অ্যান্টিজেন, সেটি সম্পর্কে আমরা জানবো। মূলত অ্যান্টিজেনকে 2টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। প্রথম ভাগটি হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন, দ্বিতীয় ভাগটি হলো এন্ডোজেনাস অ্যান্টিজেন। অ্যান্টিজেনের সাইনটা আমি একটু দেখিয়ে রাখছি। এইভাবে অ্যান্টিজেনটা লিখতে হয়। এখানে এই এক্সো কথাটার মানে কি আর এন্ডো কথাটার মানে কি, এই দুটো কথার মানে মনে রাখলেই কিন্তু আমাদের এই সংজ্ঞাটা হয়ে যাবে। এক্সো কথাটার মানে হচ্ছে বাইরে, আর এন্ডো মানে হচ্ছে ভেতরে বা অভ্যন্তরে। তাহলে এক্সোজেনাস অ্যান্টিজেন আমরা কাকে বলবো? নিশ্চয়ই যে সমস্ত অ্যান্টিজেন প্রাণী দেহের বাইরে উৎপন্ন হয় তাকে বলা হয় এক্সোজেনাস অ্যান্টিজেন। আর এন্ডোজেনাস অ্যান্টিজেন কাকে বলবো? যে সমস্ত অ্যান্টিজেন কি হয় প্রাণীদেহের অভ্যন্তরে বা ভেতরে তৈরি হয় তাকে বলা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এই এক্সোজেনাস অ্যান্টিজেনের কিছু উদাহরণ আমরা এবার জেনে নিই। তাহলে এই এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণগুলি কি কি হবে? বিভিন্ন প্রকার দূষিত পদার্থ, ভেষজ পদার্থ, ফুলের রেণু, বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি যে বহিরাগত বস্তুগুলো যেগুলো শরীরের মধ্যে প্রবেশ করছে সেইগুলো হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। আর এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ কি হবে? এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণগুলো কিন্তু আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। আমি একটু লিখে দিচ্ছি। প্রথম উদাহরণটি হলো মানুষের ব্লাড গ্রুপে যে এ এবং বি অ্যান্টিজেন আছে সেইটি হলো, মনে থাকবে। সেকেন্ড উদাহরণ কি হবে? সেকেন্ড উদাহরণ হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কার্ডিওলিপিং নামক এক রকমের অ্যান্টিজেন থাকে, যেটাকে বলা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে কি অ্যান্টিজেন থাকে স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে? আমি স্পেলিংটি লিখে দিচ্ছি, কার্ডিওলিপিং। খুব সোজাভাবে কিন্তু পুরো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ব্যাপারটি আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি হলো। আর এন্ডোজেনাস অ্যান্টিজেনের আরেকটি উদাহরণ আছে, সেই উদাহরণটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্টম্যান অ্যান্টিজেন। এই ফার্স্টম্যান অ্যান্টিজেনটা কোথায় পাওয়া যায়? ইঁদুর, বেড়াল, ঘোড়া প্রভৃতির আরবিসিতে বা লোহিত রক্তকণিকাতে। কোথায় কোথায় বললাম? ইঁদুর, বেড়াল, ঘোড়া প্রভৃতির আরবিসি বা লোহিত রক্তকণিকায়
ফর্সম্যান নামক একটি অ্যান্টিজেন পাওয়া যায়, যেটিও কিন্তু এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল অ্যান্টিজেন সম্পর্কে একটি বেসিক কনসেপ্ট। এরপর আমরা চলে আসব অ্যান্টিবডি কাকে বলে বা অ্যান্টিবডি সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। তাহলে বোঝা গেল এখান থেকে এপিটোপ, বৈশিষ্ট্য, অনেক কিছু উদাহরণ, অনেক কিছু ছোট ছোট কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে এবার আমরা অ্যান্টিবডি সম্পর্কে জানবো। আমি প্রথমেই জানবো সেটি হচ্ছে যে অ্যান্টিবডির ডেফিনেশন বা অ্যান্টিবডির সংজ্ঞাটি কি। এক্ষুনি অ্যান্টিজেনের সংজ্ঞাটি আমরা জেনেছি, তাহলে অ্যান্টিবডির সংজ্ঞাটিতে আমরা কি বলবো? প্রথমেই বলবো দেহে মানে জীব দেহে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশের সঙ্গে সঙ্গে যে প্রোটিনের আবির্ভাব হয়, যেই প্রোটিনটি কি করে অ্যান্টিজেনকে বাধা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাকেই বলা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির সংজ্ঞাটা কি হলো? জীব দেহের বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, সেই অ্যান্টিজেন প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব হয়, সেই প্রোটিনগুলিকেই বলা হচ্ছে অ্যান্টিবডি। যেই প্রোটিনটি কি করছে না দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মানে দেহের রোগ প্রতিরোধকে সাহায্য করছে। এইখানে তোমরা সংজ্ঞাটিতে একটু মডিফাই করে একটা লাইন যোগ করে দেবে যে এই যে বলছি যে প্রোটিনধর্মী উপাদান বা প্রোটিনটি তৈরি হচ্ছে, এটা কোথা থেকে তৈরি হচ্ছে? দেহের বি লিম্ফোসাইট কোষ থেকে। কি বলবে তোমরা? দেহের বি লিম্ফোসাইট কোষ থেকে। তাহলে টোটাল সংজ্ঞাটি কি হলো? অ্যান্টিজেনের উপস্থিতিতে জীবদেহের বি লিম্ফোসাইট কোষ থেকে যে প্রোটিনধর্মী উপাদান সৃষ্টি হয়, যা রোগ প্রতিরোধে সাহায্য করে, তাকেই বলা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে অ্যান্টিবডিও প্রোটিনধর্মী উপাদান। এই অ্যান্টিবডিকে আমরা একটি অপর নামে ডাকতে পারি, যেটি হচ্ছে ইমিউনোগ্লোবিন, যার সংকেতটি একটু আমি লিখে দিচ্ছি এখানে। যেটি কি না ইমিউনোগ্লোবিন, IG, এটি হচ্ছে ইমিউনোগ্লোবিনের সংকেত। এটি অ্যান্টিবডিকে আমরা ইমিউনোগ্লোবিন নামেও ডাকতে পারি। অ্যান্টিবডি সব ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন কথাটির মধ্যে আছে গ্লোবিন, অর্থাৎ বুঝতেই পারছি যে সব অ্যান্টিবডি একটি কি প্রোটিন নিয়ে তৈরি হবে? গ্লোবিউলিন প্রোটিন নিয়ে তৈরি হবে। ওই জন্য কিন্তু অ্যান্টিবডিকে কি বলা হচ্ছে? গ্লোবিউলিন প্রোটিনও মানে গ্লোবিউলিন নামেও অ্যান্টিবডিকে বলা হয়। অ্যান্টিবডির আণবিক ওজন হচ্ছে 1.5 লাখ থেকে 9 লাখ। হ্যাঁ, এই 1.5 লাখ থেকে 9 লাখের মধ্যে অ্যান্টিবডির ওজনটা সীমিত থাকে। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখছি, প্লাজমা প্রোটিনের প্রায় 20%, প্লাজমা প্রোটিনের প্রায় কত শতাংশ বলছি? 20%, অর্থাৎ 20% কি না ইমিউনোগ্লোবিন। এইগুলো একটি শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবে। এরপর আমরা যেটিতে আসবো সেটি হচ্ছে অ্যান্টিবডির স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে এবং তার সঙ্গে আমি যে চিত্রটি অঙ্কন করছি, চিত্রটি কিন্তু পরীক্ষায় আসে, তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এটি হলো একটি অ্যান্টিবডি স্ট্রাকচার। অ্যান্টিবডি স্ট্রাকচারটি বা অ্যান্টিবডির গঠনটি কিরকম? ইংরেজি ওয়াই অক্ষরের মতো বা ওয়াই শেপের। তাহলে অ্যান্টিবডির গঠনের প্রথম পয়েন্টটি আমরা কি বলতে পারি? আমরা পয়েন্ট আকারে এখানে লিখবো। পয়েন্ট আকারে লিখলে পরীক্ষাতে নাম্বারটি ভালো আসে। কি বলতে পারি না, প্রথম পয়েন্টটি হলো ওয়াই শেপেড অ্যান্টিবডি হলো ওয়াই শেপেড পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ। তাহলে অ্যান্টিবডি হলো ওয়াই আকৃতির একটি পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ। আকৃতিটা বলেই দিলাম ওয়াই। পলিপেপটাইড কথাটি কেন বলছি আশা করি বোঝা গেছে, কারণ আমি বলেইছি অ্যান্টিবডি প্রোটিন, আর আমরা জানি প্রোটিন সবসময় অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডগুলি কি চেনের মাধ্যমে যুক্ত থাকে? পেপটাইড চেনের মাধ্যমে। অনেকগুলি পেপটাইড চেন একসঙ্গে থাকে, তখন তাকে বলা হয় পলিপেপটাইড শৃঙ্খল বা পলিপেপটাইড চেন। এখানে দেখতেই পাচ্ছি অ্যান্টিবডিতে কটি পেপটাইড চেন আছে? 4টি পেপটাইড চেন আছে। আমি নাম্বারিং করে দিচ্ছি। এটা হলো 1 নম্বর, এটা 2, এটা 3 এবং এটা 4। তাহলে নেক্সট পয়েন্টটা কি হবে? নেক্সট পয়েন্টটা হবে যে অ্যান্টিবডিতে 4টি পেপটাইড চেন বা 2 জোড়া পেপটাইড চেন থাকে। ছবিতে কিন্তু দেখতেই পাচ্ছি যে এই যে 2 জোড়া বা 4টি পেপটাইড চেন আছে, এর মধ্যে 2টি চেন কিন্তু অপর 2টি চেনের তুলনায় একটু কি হালকা।
তাহলে যে দুটি চেন অপর দুটি চেনের তুলনায় হালকা, সেই চেন দুটিকে কি বলবো? সেই চেন দুটিকে বলবো আমরা হালকা চেন বা লাইট, হালকা শৃঙ্খল বা লাইট চেন। হালকা চেনও বলতে পারি, হালকা শৃঙ্খল বা লাইট চেন। তাহলে এটিও হালকা বা লাইট, এটিও হালকা, লাইট চেন বা হালকা চেন। আর অপর যে দুটি চেন আছে, মানে অপর যে দুটি শৃঙ্খল আছে, সেই শৃঙ্খলগুলি কিন্তু হালকা চেন বা হালকা শৃঙ্খলের তুলনায় কিছুটা কি দেখতেই পাচ্ছি ভারী। তাহলে সেই দুটি কি হবে? সেই দুটি হবে ভারী চেন বা হেভি চেন, ভারী শৃঙ্খল বা হেভি চেন। তাহলে এই দুটি হচ্ছে হেভি চেন বা ভারী শৃঙ্খল। তাহলে বোঝা গেল হালকা শৃঙ্খল এবং ভারী শৃঙ্খল, চারটে শৃঙ্খল বা চারটে চেন হয়ে গেল। তাহলে কি কি? এরপর এই যে ভারী শৃঙ্খল, এই ভারী শৃঙ্খলে এখানে আমি তাহলে সেকেন্ড পয়েন্টটি বলেইছিলাম, ক জোড়া থাকে? দু জোড়া বা চারটি পেপটাইড চেন থাকে। 3 নম্বর পয়েন্টে বললাম কিসের কথা? হালকা এবং মানে হেভি এবং মানে ভারী শৃঙ্খল এবং হালকা বা লাইট চেনের কথা দুটি বললাম। এবার চলে আসছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে এখানে আমি ভারী শৃঙ্খলের কথা বলছি, এই ভারী শৃঙ্খলের ক্ষেত্রে দেখা যায় 400টির অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে এবং হালকা চেন বা হালকা শৃঙ্খলে মানে লাইট চেন বা হালকা শৃঙ্খলে থাকে 200টির অধিক বা 200টি অ্যামাইনো অ্যাসিড। তাহলে বোঝা গেল এতটা পর্যন্ত। এরপর আমরা জানবো যে এই চারটি চেন যে আছে, এই চারটি চেন কিভাবে পরস্পরের সঙ্গে সংলগ্ন থাকে। এই চারটি চেন ডাইসালফাইড বন্ডের মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযোগ থাকে। দেখতে পাচ্ছি এখানে হালকা চেনের সঙ্গে ভারী চেনের, এই হালকা চেনের সঙ্গে ভারী চেনের, আবার এই দুটি ভারী চেনের মধ্যে কি হয়েছে? ডাইসালফাইড মানে দুটি করে সালফাইড বন্ড নিয়ে কি হয়েছে? পরস্পরের সঙ্গে যুক্ত আছে। এরপর ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখা যাবে যে আমি এইখানে যে কালারটি, এই কালারটি রেড যে কালারটি, এটি আলাদা দিয়েছি, বাকি কালারটি আমি আলাদা দিয়েছি। কেন দিয়েছি? দেখা যাচ্ছে যে রেড কালারটি হালকা এবং ভারী উভয় ক্ষেত্রেই কিন্তু উপস্থিত। তাহলে এটিকে কি বলবো? না আমি বলে দিচ্ছি এটাকে কি বলা হয়। হালকা এবং ভারী মানে একটি অ্যান্টিবডির হালকা এবং ভারী উভয় চেনের ক্ষেত্রে বা উভয় শৃঙ্খলের ক্ষেত্রেই যে অংশটাতে কি হয় না অ্যান্টিজেন এসে যুক্ত হয়, সেই অংশটাকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন। খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কি বললাম? না যে উভয় চেনের অগ্রভাগে বা হালকা এবং ভারী উভয় চেনের অগ্রভাগে যেখানে অ্যান্টিজেন এসে যুক্ত হচ্ছে, সেই অঞ্চলটিকে বলা হচ্ছে কি? ভেরিয়েবল রিজিয়ন, বা আমি এখানে ভিআর লিখছি, ভেরিয়েবল অঞ্চল মানে পরিবর্তনশীল অঞ্চল। এইখানে এসে কি হচ্ছে? অ্যান্টিজেনটা যুক্ত হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা মনে রাখতে হবে যে আমরা একটু আগেই বলেছিলাম অ্যান্টিজেনের ক্ষেত্রে যে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলা হয় এপিটোপ। আর অ্যান্টিবায়োটিক তো আমি বলেই দিচ্ছি যে ভ্যারিয়েবল অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন বা পরিবর্তনশীল অঞ্চল বলেই দিচ্ছি, কিন্তু পার্টিকুলার এই ভ্যারিয়েবল রিজিয়নের যে অংশে অ্যান্টিজেনটি থাকে তার মানে বুঝতেই পারছে যে এই ভ্যারিয়েবল রিজিয়নে যেখানে হোক এসে অ্যান্টিজেনটি সংলগ্ন হতে পারে, কিন্তু পার্টিকুলার যে অংশটিতে হয় অ্যান্টিবডি সেই অংশটিকে বলা হচ্ছে প্যারাটোপ। তাহলে এখানটা একটু ভালোভাবে মনে রাখবে যে প্যারাটোপ কাকে বলবো? না অ্যান্টিবডির যে নির্দিষ্ট অংশে অ্যান্টিজেনের বা অ্যান্টিবডির যে নির্দিষ্ট অংশ অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে যুক্ত থাকে তাকেই বলা হয় অ্যান্টিবডির প্যারাটোপ। এটি কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। হয়ে গেল এপিটোপ এবং প্যারাটোপ। আর কি বাকি রইল? না বাকি রইল এই পোর্শনটা। এই পোর্শনটা কি হয়? হালকা এবং ভারী উভয় ক্ষেত্রে যে এই যে পলিপেপটাইড শৃঙ্খলের বাকি যে অংশটা, যে অবশিষ্ট অংশটা, এটা কিন্তু সব সময় ধ্রুবক থাকে। ওই জন্য একে বলা হয় কনস্ট্যান্ট রিজিয়ন বা কনস্ট্যান্ট অঞ্চল বা ধ্রুবক অঞ্চল। এটাকে ওই জন্য বলা হয় কনস্ট্যান্ট রিজিয়ন বা ধ্রুবক অঞ্চল। তাহলে এই হলো অ্যান্টিবডি স্ট্রাকচার। আশা করছি অ্যান্টিবডি স্ট্রাকচারটি সবার ভালোভাবে বোঝা গেছে। প্রথমে সেটটা বলেছি, তারপরে বলেছি কতগুলো পেপটাইড থাকে,
তারপরে বলেছি কটা চেন থাকে, সেইখানে কটা করে অ্যামাইনো অ্যাসিড থাকে, তারপরে বলছি তারা কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে ডাইসালফাইড বন্ডের মাধ্যমে, তারপরে বললাম যে কি ভ্যারিয়েবল রিজিয়ন কি, যে অঞ্চলটাতে এসে অ্যান্টিজেন গুলো যুক্ত হচ্ছে, আর পার্টিকুলার যেখানটাতে এসে সংযোগটা হচ্ছে, তো টোটালটাকে আমি বলছি ভ্যারিয়েবল, কিন্তু এই যে জায়গাতে সংযোগটা হচ্ছে এইটাকে বলছি প্যারাটোপ। আর এপিটোপ তো বলেই দিয়েছি। আর কনস্ট্যান্ট রিজিয়ন কি তাহলে হয়ে গেল। আর এটা হয়ে গেল কি অ্যান্টিবডি স্ট্রাকচার বা অ্যান্টিবডি গঠন। ওয়াইআর শেপের যে অ্যান্টিবডির মডেলটা, এটা কিন্তু ভালোভাবে ছবিটি প্র্যাকটিস করবে, ডায়াগ্রামটি ভালোভাবে অ্যান্টিবডি প্র্যাকটিস করবে। অ্যান্টিবডি দিয়ে রাখি তখন তাকে বলা হয় অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া, মানে তখনই কিন্তু বিক্রিয়াটা ঘটে কার সঙ্গে, কার অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি। এর ফলে কি হয়, দেহের যে প্রতিরোধ তন্ত্র সেটা উদ্দীপিত হয়, অর্থাৎ এর ফলে প্রতিরোধ ক্ষমতাটা উদ্দীপিত হয় বা অনাক্রম্য যে তন্ত্রটা, ইমিউন যে সিস্টেমটা সেটা উদ্দীপিত হয়। হয়ে গেল স্ট্রাকচার। নেক্সট আজকে পর্বে যেটা লাস্ট যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন প্রকার অ্যান্টিবডি বা টাইপস অফ অ্যান্টিবডি। 5 ধরনের অ্যান্টিবডি আছে। মূলত আমরা বলেইছিলাম প্রথমে যে অ্যান্টিবডিকে বলা হয় ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন তো ক ধরনের বলছি, 5 ধরনের অ্যান্টিবডি আছে। এখানে 5 নম্বরটা লিখি। ইমিউনোগ্লোবিনের সাইনটা তো এইটা। কি কি অ্যান্টিবডি? আইজিজি। প্রথম অ্যান্টিবডিটির নাম হলো আইজিজি, তারপরেরটি হলো আইজিএ। এই নামগুলি ভালোভাবে মনে রাখবে, তোমাদের খুব ডিটেলসে দরকার নেই, শুধু কাজটার নামগুলো ভালোভাবে মনে রাখতে হবে। তারপর হলো আইজিএম, তারপর হলো আইজিডি এবং লাস্টে হচ্ছে আইজিই। এই 5 ধরনের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন আছে। অ্যান্টিবডি টাইপসটা হলো, অ্যান্টিবডি প্রকারকে বলে দিলাম। প্রথমেরটা তাহলে কি বলেছি? প্রথমেরটা বলেছি আইজিজি, তারপরে আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। আমি খুব সংক্ষেপে এগুলো একটু বলে দিচ্ছি, এর কাজগুলো কি, পয়েন্টগুলো মনে রেখে দিও। আইজিজি এটি বেশি পরিমাণে পাওয়া যায় রক্ত এবং লসিকাতন্ত্রে। অবশ্যই অ্যান্টিবডি মানে বুঝতে পারছি তার কাজটি কি, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে উদ্বুদ্ধ করা বা দেহে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করা ইত্যাদি ইত্যাদি। তাও পার্টিকুলার কিছু কাজ আছে, ব্যাকটেরিয়া ভাইরাসকে তো ধ্বংস করছেই, তার সঙ্গে নির্দিষ্ট কিছু কিছু কাজ আছে এই অ্যান্টিবডিগুলোর। এই আইজিজি অ্যান্টিবডিটা মানব শরীরে বা জীবদেহে কি হয় না সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এবং এই অ্যান্টিবডিটি একটি মাত্র অ্যান্টিবডি ভালোভাবে মনে রাখবে যেটি কি করতে পারে, প্ল্যাসেন্টা অতিক্রম করতে পারে, অর্থাৎ মাতৃদেহ থেকে প্ল্যাসেন্টার মাধ্যমে ভ্রূণে বা সন্তানের মধ্যে যে অ্যান্টিবডিটা আসছে, ভ্রূণে যে অ্যান্টিবডিটা যায় সেটি কিন্তু হচ্ছে এই আইজিজি। তাহলে আইজিজি কি বললাম? আইজিজি বললাম একমাত্র অ্যান্টিবডি যেটি অমরার মাধ্যমে মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে বা প্ল্যাসেন্টার মাধ্যমে আসে এবং রক্ত লসিকাতে অবস্থান করে। সব থেকে বলেছি বেশি মাত্রায় এই অ্যান্টিবডিটি পাওয়া যায়। নেক্সট কি আছে? নেক্সট আছে আইজিএ। আইজিএ অ্যান্টিবডিটা, এটা কিন্তু একটু মনে রেখে দিও, এটা মনোমার এবং ডাইমার হিসেবে থাকে। ব্যাপারগুলি কি কি আমি পরে ডিটেলসে বলবো। মনোমার এবং ডাইমার হিসেবে থাকে। আমি যে অ্যান্টিবডি গঠনটি এঁকেছিলাম সেটি কিন্তু ছিল আইজিজি এর একটি বেসিক স্ট্রাকচার। আইজিএটা কেমন হতে পারে আমি সেটা একটু ছোট্ট করে তোমাদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি। এইটা একটু মুছে দিই। আইজিএ এর বাকি যে স্ট্রাকচারটা, এইটা হলো আইজিএ অ্যান্টিবডির স্ট্রাকচার। বোঝা গেছে? এটা আইজিএ অ্যান্টিবডির স্ট্রাকচার। দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাইমার হিসেবে আছে, আর আমি যেটা এঁকেছিলাম সেটা কিন্তু মনোমার ছিল, সেটা আইজিজি ছিল। আইজি এর কাজটা কি? আইজি এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইটি মাতৃদুগ্ধ বা কোলোস্ট্রাম, মানে মায়ের শরীর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে গাঢ় বর্ণের হলুদাভ রঙের যে দুধ যে ক্ষরণ হয় সেটাকে বলা হয় কোলোস্ট্রাম। তো এই কোলোস্ট্রামে এই আইজিএ অ্যান্টিবডিটি থাকে। এটি কিন্তু খুব ভালোভাবে মনে রেখে দেবে যে আইজিএ অ্যান্টিবডি থাকে মাতৃদুগ্ধে, কোলোস্ট্রামে, আরো 3টে জিনিসের মধ্যে থাকে। এক হচ্ছে ঘামে, 2 অশ্রুতে, 3 লালাতে এই আইজিএ অ্যান্টিবডিটি পাওয়া যায়।
নেক্সট কি, নেক্সট হচ্ছে আইজিএম। আইজিএম অ্যান্টিবডি এরা হচ্ছে সব থেকে বড় আকারের অ্যান্টিবডি। তাহলে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি কে? আইজিএম। রক্তে সব থেকে বেশি পরিমাণে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? আইজিজি। কোলোস্টমে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? আইজিএ। এই প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে করতে হবে। তো এই আইজিএম এর কাজ কি না, রক্তে এরা পেন্টামার হিসেবে থাকে এবং বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসকে এরা ধ্বংস করে। 4 নম্বর অ্যান্টিবডিটি কি? 4 নম্বর অ্যান্টিবডিটি হলো আইজিডি। আইজিডি রক্তে মাত্র 0.2% থাকে। এরা কি করে না, এরাও বি লিম্ফোসাইটের উপরিতলে সংলগ্ন অবস্থায় থাকে এবং বিভিন্ন প্রকার রোগ জীবাণুকে ধ্বংস করে। লাস্ট যে অ্যান্টিবডিটি বলেছিলাম, যেটা আমি মুছে দিয়েছি যেখানটাতে, সেটা হচ্ছে কি আইজিই। আইজিই অ্যান্টিবডির প্রধান কাজ হলো অ্যালার্জি প্রতিরোধ করা। সেই অ্যালার্জিকে প্রতিরোধ বিভিন্ন কারণে যে অ্যালার্জি হয়, আইজিই অর্থাৎ ইমিউনোগ্লোবিন ই। এখানে আইজিএম আমি বলেছিলাম পেন্টামার হিসেবে থাকে। স্ট্রাকচারটি কিরকম হবে? এইটা তো ডাইমার, এরকম যদি 5 দিকে 5টি মানে পেন্টামারে 5টা মানে 5টা যখন অ্যান্টিবডির হাত থাকছে তখন তাকে বলা হচ্ছে পেন্টামার। আইজিএম এ পেন্টামার দেখা যায়। আরেকটি ইনফরমেশন এখানে মনে রাখবে যে আইজিই ব্লাডের সব থেকে কম পরিমাণে থাকে 0.1%। এরা কিন্তু আমি বলেছি অ্যালার্জি প্রতিরোধ করে। কোথায় দেখবো? এদিকে বেসোফিল কণায় দেখবো, বেসোফিল শ্বেতকণিকায় দেখবো এবং মাস্ট কোষে পর্দাতে মানে মাস্ট কোষ ও বেসোফিল শ্বেতকণিকার পর্দাতে আইজিই অ্যান্টিবডিটি লক্ষ্য করব। তাহলে বুঝতে পারলাম অ্যান্টিবডি প্রকারভেদ বা টাইপস অফ অ্যান্টিবডির কতগুলি ভাগ এবং সে প্রত্যেকটি ভাগের কি কি কাজ। আজকের পর্বের শেষে একটি আমি ছোট্ট কথা বলবো, সেটি হচ্ছে যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। আশা করি সবাই পার্থক্যটা বুঝে গেছো। অ্যান্টিজেন কি বলেই দিয়েছি পুরো টোটাল পড়ানোটার মধ্যে। অ্যান্টিজেন কোথায় হয়? অ্যান্টিজেন দেহের বাইরে থেকে শরীরের মধ্যে প্রবেশ করে, কিন্তু অ্যান্টিজেন প্রবেশ করলে তবেই কিন্তু উৎপন্ন হয়। তাহলে অ্যান্টিবডির অনুপস্থিতিতেও কিন্তু দেহের বাইরে প্রবেশ করতে পারে। মানে অ্যান্টিজেনের তৈরির জন্য বা অ্যান্টিজেনের উপস্থিতির জন্য কিন্তু অ্যান্টিবডির উপস্থিতির দরকার নেই, কিন্তু অ্যান্টিজেনের প্রভাবে সব সময় অ্যান্টিবডি সৃষ্টি হয়। তাহলে দুটো হয়ে গেল পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি হতে পারে না, 3 নম্বর পয়েন্ট হতে পারে যে অ্যান্টিজেন অনাক্রম্য তন্ত্রকে বা ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে, কিন্তু অ্যান্টিবডি কি করে? দেহ প্রতিরক্ষাতে সাহায্য করে। একটা ইমিউনি সিস্টেমকে উদ্দীপিত করছে, একটা দেহ প্রতিরক্ষা ব্যবস্থাকে উদ্দীপিত করছে। অ্যান্টিজেন সবসময় রক্তের লোহিত কণিকার ওপরে মানে লোহিত কণিকার যে পর্দা আছে বা লোহিত কণিকার যে কোষ পর্দা আছে তার কিন্তু উপরিতলে অবস্থান করে, কিন্তু অ্যান্টিবডি সাধারণত প্লাজমাতে অবস্থান করে। তাহলে এগুলি হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে বেসিক পার্থক্য। আজকের পর্বে আমরা টোটালটাই কিন্তু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর আলোচনা করেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে এবং এই সংক্রান্ত যদি প্রশ্ন কিছু থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।